আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, জব কমিটমেন্টের গবেষণা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল চৌধুরী। আমি সবাইকে একটু বলবো, বাংলাদেশের কোন জায়গা থেকে ক্লাসটি দেখছেন একটু কমেন্টসে জানাবেন। আজকে কিন্তু আমি ক্লাস নিব না, আজকে ক্লাস নিতে আমন্ত্রণ জানিয়েছি জব কমিটমেন্টের জনপ্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুশান্ত সরকার সৈকত স্যারকে। অনেক ভালো পড়ান, গবেষণা করেন বাংলাটা নিয়ে, এবং আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে বলি একটা ক্লাসেই 2-3 নাম্বার কমন পাবেন। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করেন না। ডিপিডিসির প্রশ্নটা খুঁজে দেখেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, এটার প্রশ্নটা খুঁজে দেখেন। আর হচ্ছে আমাদের কি জাতীয় রাজস্ব বোর্ডের প্রশ্নটা নিয়ে আসেন। গত ক্লাসে আপনাদেরকে দ্বন্দ্ব সমাস পড়ানো হয়েছিল 20টা প্রশ্ন, ওই 20টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন কমন। এটাই জব কমিটমেন্ট, এটাই আমাদের গবেষণা। গত ক্লাসে যারা ছিলেন তারা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং রাজস্ব বোর্ডের পরীক্ষা দিয়েছেন, গিয়ে এখানে 2টা প্রশ্ন কমন পেয়েছেন। আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি প্রশ্ন 2টা মিলান আর আমাদের গত ক্লাসটা একটু দেখেন, আমাদের ভিডিওতে গেলে গত ক্লাসটা পাবেন। জব কমিটমেন্ট, এটাই জব কমিটমেন্টের গবেষণা। আমরা গবেষণা করে আপনাদেরকে মূল বিষয়গুলো পড়াবো, বেসিক গুলো পড়াবো, যেখানে পড়া খুব কম। বেসিকে কিন্তু পড়া কম। আপনারা দেখবেন 9-10 গণিত বইটা খুব ছোট্ট, কিন্তু যত গণিত আসে ওইখান থেকেই আসে। বাজারের গণিত বই দেখবেন এত মোটা, কিন্তু প্রশ্ন কমন আসে না, কারণ ওই বইটা যারা গবেষণা করে তৈরি করেছেন চমৎকার ভাবে তৈরি করেছেন। তা আমরা জব কমিটমেন্ট সবসময় গবেষণা করি কোন জায়গা থেকে প্রশ্ন হয়, সেই অনুযায়ী আমরা আপনাদেরকে পড়াই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিয়ে প্রতিনিয়ত কাজ করি, কিন্তু আপনাদের প্রতি আমার একটা দুঃখ। সবসময় আমি বলি যে জব কমিটমেন্ট আপনাদের পিছনে টাকা খরচ করে। এই যে জব কমিটমেন্টের যে শিক্ষকরা আমাদের এখানে ক্লাস নেয় ফ্রিতে, ওনারা কি ফ্রিতে ক্লাস নেন? আপনি হইলে নিতেন? এত জনপ্রিয় শিক্ষক, কিসের টাকা পড়ছে উনি ফ্রিতে ক্লাস নেবেন? তার মানে ওনার যে রেমুনারেশন বা সম্মানী, সেটা কিন্তু জব কমিটমেন্ট দিয়ে থাকে, বাট আপনারা ক্লাসটা পান ফ্রিতে। তারপরও আপনারা আমাদের ক্লাসগুলো শেয়ার করেন না, এটা খুব দুঃখজনক। আমাদের ক্লাস শেয়ার করলে আমরা উপকৃত হব, এটা সত্য। আপনি উপকৃত হবেন, কারণ আমাদের এই ক্লাসগুলো আজীবনের সম্পদ হয়ে থাকবে ইনশাআল্লাহ। ক্লাসগুলো শেয়ার করে রাখবেন, নিজেই পরে আবার দেখতে পারবেন, ভাল লাগবে দেখতে। প্রিয় ভাই বোনেরা, আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের কোন জায়গা থেকে ক্লাসটি করছেন একটু কমেন্টসে জানাবেন। আর সবাই একটা শেয়ার মিনিমাম করবেন, 2টা 3টা 5টা 10টা, যে যতটা করবেন লিখে দিবেন। 5টা শেয়ার দেন, 10টা শেয়ার দেন, 20টা শেয়ার দেন। আমি কথা দিচ্ছি, যদি ক্লাস ভালো না লাগে, ক্লাসের মাঝখানে আপনি শেয়ারটা ডিলিট করে দিন এবং বলে দিন যে আপনাদের ক্লাস ভালো না, ডিলিট করে দিলাম, আমরা মেনে নিব। বাট আমি চ্যালেঞ্জ করলাম, এটা কেউ বলতে পারবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমি সবাইকে একটু 1 মিনিট সময় দিব। সবাই হচ্ছে ক্লাসের মধ্যে একটু লাভ রিয়েক্ট ব্যবহার করবেন। 1 মিনিট সময় দিলাম আমি। লাভ রিয়েক্ট ব্যবহার করলে যেটা হয়, আমরা রিচটা ভালো পাই। আপনাদের জন্য গবেষণা করে এতটুকু আপনাদের কাছে আশা করি চেয়ে নিতে হবে না। আর বারবার ক্লাসের মধ্যে যদি আমি শেয়ার করি, এতে ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়। আমার কাজ শেয়ার করা না, আমার কাজ গবেষণা করা, আপনাদেরকে পড়ানো। আপনাদের কাজ শেয়ার করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ক্লাসটা পৌঁছে দেয়, যাতে তারা দেখতে পারে। সারা বাংলাদেশের ভাই বোনের কাছে ক্লাসটাকে পৌঁছে দেয়,
যাতে সবাই ক্লাসটা দেখে উপকৃত হয়। সো প্রিয় ভাই বোনেরা, 1 মিনিট সময় দিলাম, সবাই একটু ক্লাসটাতে লাভ রিয়েক্ট ব্যবহার করবেন এবং এবং ক্লাসটা শেয়ার করে লিখে দিবেন শেয়ার ডান। ক্লাসটা শেয়ার করে লিখে দিবেন শেয়ার ডান। তো আমি সুশান্ত স্যারকে অনুরোধ করব যে আজকে সুশান্ত স্যার যে গবেষণাটি করেছেন, এই গবেষণাটি মাত্র 2-4টা কথা বলবেন আপনাদেরকে। ওই 2-4টা কথা দিয়ে আপনারা শত শত প্রশ্ন সলভ করতে পারবেন এবং সুশান্ত স্যার নিজেই 100+ প্রশ্ন সলভ করে দিবেন। যে প্রশ্নগুলো উনি সলভ করবেন, একটা প্রশ্নে এক একটা পরীক্ষা 10 থেকে 12 বার করে আসছে। তার মানে উনি যদি 10টা প্রশ্নও সলভ করেন, 100 প্রশ্ন সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, ক্লাসটা এনজয় করুন। আমাদের জব কমিটমেন্টের শিক্ষক সুশান্ত স্যার ক্লাসটা কন্ডাক্ট করবেন। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি। তো আজকে আমরা যে গবেষণাটা করব সেটা করব হচ্ছে সমাসের উপর। আপনারা জানেন আমরা কিন্তু গতানুগতিক ধারাবাহিক ভাবে টপিক ভিত্তিক গবেষণা করে যাচ্ছে আপনাদের জন্য, এবং গত গবেষণায় আমাদের যে সফলতা ছিল, অর্থাৎ একটা ছোট্ট গবেষণা, প্রত্যেক গবেষণায় সফলতা আছে, কিন্তু আমরা যদি বলি হচ্ছে গত পরীক্ষাটা আপনি একটু দেখেন এবং গত ক্লাসটা দেখেন। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে গেলাম না এবং যাওয়ার প্রয়োজন মনে করলাম না, এবং আপনারা চাইলে মিলাতে পারেন, দেখতে পারেন প্রিভিয়াস ক্লাসগুলোতে সেম একই ক্যাটাগরি। ঠিক আছে, গত ক্লাসে স্যার কিন্তু রাসেল স্যার বলে গিয়েছেন যে আমাদের 2টি হুবহু প্রশ্ন কমন ছিল, শুধুমাত্র আমরা যে প্রশ্নগুলো পরীক্ষা দিয়েছি, যারা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডে পরীক্ষা দিয়েছেন এবং হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে পরীক্ষা দিয়েছেন, আপনারা দেখবেন গত ভিডিও থেকে 2টি প্রশ্ন হুবহু কমন ছিল। মাত্র 20টি প্রশ্ন আমরা সমাধান করেছিলাম এবং আমরা বলেছিলাম যে হচ্ছে যে 20টি প্রশ্নটি হচ্ছে কি আমরা যে সীমাবদ্ধ থাকবো না, এবং এর মধ্য দিয়ে হাজার হাজার প্রশ্ন আসতে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখবো। তো আমরা আর দেরি করব না, যে আপনাদের জন্য যে গবেষণা, সেই গবেষণার দিকে আমি যাচ্ছি। দেখি আজকের গবেষণা আমি কি নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা জানেন আজকের গবেষণা খুবই আকর্ষণীয় এবং হচ্ছে খুবই হচ্ছে গবেষণালব্ধ প্রশ্ন আমরা সলভ করব। এবং তার আগে আমরা একটু বলে নেই যে হচ্ছে আজকের গবেষণা আমি কি রেখেছি। আজকের গবেষণা আমরা রেখেছি হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস একটু বুঝবেন যে দ্বিগু সমাসের বা প্রতিটা সমাসে 2টি পদ থাকে। হ্যাঁ, যে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তো দ্বিগু সমাসে হচ্ছে পূর্বপদ আছে এবং আরেকটা কি আছে বলেন তো, প্লাস পরপদ রয়েছে। তো প্রধান পদ কোনটি দেখেন, দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? পরপদের অর্থের প্রাধান্য থাকে, পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে না। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। এবং পূর্বপদটা কি হয়? পূর্বপদটা হয় সংখ্যা, সংখ্যাবাচক। দেখেন, পরপদটা হয় নাউন অর্থাৎ বিশেষ্যবাচক। ওকে, তো দ্বিগু সমাসে হচ্ছে আমরা বললাম কোন পদ প্রধান, রাইট চিহ্ন দেখেন দেওয়া আছে, তার মানে ওই পদের অর্থের প্রাধান্য থাকে, তার মানে হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকে এবং পূর্বপদটার অর্থের প্রাধান্য থাকে না। পূর্বপদ কি হয়? সংখ্যা, পরপদ হয় কি? বিশেষ্য। এবং ব্যাস বাক্যে কি করি আমরা গিয়ে দেখেন, জাস্ট এতটুকু কথা। ব্যাস বাক্য, ব্যাস বাক্যে আমরা লিখি হচ্ছে কি? সমাহার বা সমষ্টি। দেখেন, সমাহার বা সমষ্টি একটা লিখলি হয়, যেটা পরীক্ষা থাকবে সেটাই। ওকে, জাস্ট এতটুকু, এতটুকু স্ক্রিনশট দেন সবাই, এতটুকু স্ক্রিনশট দেন। দ্বিগু সমাস শেষ। দেখেন, দ্বিগু সমাস শেষ, থাকবে না দ্বিগু সমাস আর ভেসাল থাকবে না। গত ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাসের সকল সমস্যার সমাধান করে দিয়েছি। আজকে আমরা এতটুকু কথা দিয়েই দ্বিগু সমাসের ঝামেলা একদম শেষ করে দিব। তো আমরা যদি একটু লক্ষ্য করি, বললাম দ্বিগু সমাসের 2টি পদ, অর্থাৎ প্রতিটি সমাসের 2টি পদ, একটা পূর্বপদ বলা হয়, এটাকে বলা হয় পরপদ। কোন পদটা প্রাধান্য থাকে? পরপদটা। পূর্বপদটা কি হয়? সংখ্যা। পূর্বপদটা কি হয়? সংখ্যা। পরপদটা কি হয়? বিশেষ্য হয়। এবং ব্যাস বাক্যে কি হয়? ব্যাস বাক্য হয় সমাহার বা সমষ্টি। জাস্ট এতটুকু কথা প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা যুক্ত আছেন সবাই এটা স্ক্রিনশট দিয়েছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং হচ্ছে কমেন্টটা অবশ্যই এসএস ডান লিখলেই হবে, বা সস ডান লিখলে আমি বুঝে যাব আপনাদের কমেন্ট হয়ে গিয়েছে, বা হচ্ছে কি আপনারা এটা স্ক্রিনশট দিতে পেরেছেন। তো আমরা যে সবাই হচ্ছে কি যারা যুক্ত আছি, সবাই এটা হচ্ছে কি স্ক্রিনশট দিয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিব। ঠিক আছে, এবং যারা এখন যুক্ত হয়েছেন
বা নতুন যুক্ত হচ্ছেন সবাইকে আমরা বরাবরের মতোই বলি যে জব কমিটমেন্ট হচ্ছে কি আপনাদের বেকার ভাই বোনদের জন্য হচ্ছে কি একটি সাহায্যকারী প্রতিষ্ঠান। বেকার ভাই বোনরা কিভাবে হচ্ছে কি এই বেকারত্ব থেকে মুক্তি পেতে পারে, তো বেকারত্বের যে অভিশাপ সেই অভিশাপ থেকে কিভাবে হচ্ছে আমরা উত্তীর্ণ হতে পারি, সেই জব কমিটমেন্ট সেই আশা এবং সেই প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা সবাই জব কমিটমেন্টের সাথে থাকবেন এবং জব কমিটমেন্টের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছিয়ে দিবেন, যেন সবাই যারা হচ্ছে কি টাকার অভাবে কোচিং করতে পারছে না তারাও যেন হচ্ছে জব কমিটমেন্টের ফ্রি ক্লাসগুলোকে এনজয় করতে পারে। ওকে, তো আমরা যদি দেখি যে প্রথম যে প্রশ্নটা আমাদের যে প্রশ্নটা আমরা দেখবো সেই প্রশ্নটা দেখেন কি বলা আছে। প্রথম প্রশ্নটা যদি আমাদেরকে বলে থাকে যে 1 নম্বর প্রশ্নটা আমরা যদি বলি যে দ্বিগু সমাসের উদাহরণ কোনটি, দেখেন এখানে দ্বিগু সমাসের উদাহরণ কোনটি বলা হয়েছে। তো দেখেন দ্বিগু সমাসে আমি বললাম কি পুরো পদটা কি হবে, সংখ্যা হবে। অর্থাৎ আপনাকে প্রথম অবস্থায় নজর দিতে হবে যখন উদাহরণ অপশনে দেখবেন পুরো পদ সংখ্যা আছে কি না। যদি সংখ্যা না থাকে ওই উত্তরটা নেওয়া যাবে না। তাহলে দেখেন সংখ্যা কি আছে, মধু মাখা মধু কি সংখ্যা না, ডিম কি সংখ্যা না, পলা কি সংখ্যা না, তার মানে এইগুলোকে আমি নিতে পারছি না। তাহলে আপনারা বুঝে গেছেন অলরেডি এটা হচ্ছে শতবার্ষিকী। কেন? শত মানে হচ্ছে কি একটা সংখ্যা বোঝায়, 100কে বোঝায়, আর বার্ষিকী মানে কি বর্ষকে বোঝায়। অর্থাৎ শতবার্ষিকী মানে হচ্ছে কি শতবর্ষের সমাহার। ওকে ওকে ওকে, তো সবাই 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 ক্লিয়ার কিনা 1 নম্বর প্রশ্ন আপনাদের ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। 2 নম্বর প্রশ্ন আমরা যাব। 2 নম্বর প্রশ্ন সেম, যারা নতুন যুক্ত হয়েছেন সবাই একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা। আমি বললাম দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে, পরপদের অর্থের প্রাধান্য থাকে, ঠিক আছে, এবং পূর্বপদটা কি হয়, সংখ্যাবাচক হয়, রাইট। এবং দেখেন এই যে 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নবরত্ন। নবরত্ন, দেখেন দুইটা পদ, একটা হচ্ছে নব আরটা কি বলেন তো, রত্ন, রাইট। তো নব মানে কি আপনারা সবাই জানেন, নব মানে কি বলেন তো, নব মানে হচ্ছে কি 9, তাই না? 9 মানে দেখেন আমি সংখ্যা দিয়ে লিখলাম আপনাকে আরো সহজে বোঝার জন্য। নব মানে হচ্ছে কি 9, রাইট। তারপর দেখে রত্ন, রত্ন তো আমরা জানি রত্ন মানে, তাই না, রতন, তাই তো। তাহলে এই রত্ন দেখেন হচ্ছে কি একটা নাউন অর্থাৎ বিশেষ্য। পূর্বপদ দেখেন 9 একটা সংখ্যা, পূর্বপদ কি একটা সংখ্যা, পরপদ কি বলেন তো একটা বিশেষ্য। এবং নবরত্ন বলতে কোনটাকে বোঝায় এক্স্যাক্টলি বলেন তো, এটা কি 9কে বোঝায় নাকি রত্নটা মেইন, কোন বিষয়টা মেইন সেটা বলেন। নব মেইন নাকি রত্ন মেইন বলেন, কোনটা মেইন, কোনটা একটু কমেন্ট করে জানিয়ে দেন যে 9 মেইন নাকি রত্ন মেইন। তাহলে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে সেটাকে দেখেন। আমরা জানি অবশ্যই কোনটা বলেন তো, রত্নটা মেইন। তার মানে দেখেন পূর্বপদ কি সংখ্যা, পরপদ বিশেষ্য এবং পরপদের অর্থের কি বলেন তো, প্রাধান্য। তাহলে সেটাকে আমরা কি বলবো, দ্বিগু বলবো, রাইট, দ্বিগু বলবো। ওকে ওকে, সবার ক্লিয়ার আমাদের সবার প্রশ্নটা ক্লিয়ার আমাদের। ওকে ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। তাহলে এটা অপশন দেখেন উত্তর দেওয়া আছে, যে এটা হচ্ছে সবুজ হচ্ছে ব্লোর করা আছে সেটাই উত্তর। তারপর আমি লাগিয়ে দিচ্ছি, দেখেন এটা দ্বন্দ্ব হবে না, তৎপুরুষ হবে না, এটা বহুব্রী হবে না, এটা হবে কি দ্বিগু হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা দ্বিগু হয়ে যাবে। ওকে, তারপরে দেখেন আমরা যদি হচ্ছে কি পরবর্তী প্রশ্নটা যাই, দেখেন আমি মুছে দিব যারা এখন যুক্ত হয়েছেন। আমি কিন্তু এইখানে ক্লোটা রেখেছি, আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ক্লোটা দিয়ে আমরা দ্বিগু সমাসের সমস্ত সমস্যার সমাধান করছি। যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে বলবো স্ক্রিনশট দেন, দ্রুত একটা স্ক্রিনশট দেন। আমি এটা মুছে দিব, এখনই মুছে দিব, ঠিক আছে? ওকে, স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দেন। যারা নতুন যুক্ত হয়েছেন সবাই একটু স্ক্রিনশট দেন যে হচ্ছে কি এইটা ধারা শুধুমাত্র এই দুইটা কথা দ্বারা দ্বিগু সমাস শেষ, এই দুইটা কথা দ্বারা দ্বিগু সমাস শেষ, দ্বিগু সমাসের সমস্যার সমাধান আমরা করছি। তো সবাই একটা স্ক্রিনশট দেন, দ্রুত স্ক্রিনশট দেন। আবারও বলছি আমি মুছে দিলাম, ঠিক আছে? আর পাবেন না, একবার চলে গেলে আর পাবেন না, ঠিক আছে? গত যে ক্লাসটা করেছেন, গত ক্লাসটা যারা করেছেন আমি কিন্তু প্রমাণ সাপেক্ষে আপনাদের বলেছি প্রশ্ন হচ্ছে যে কমন পড়েছে, এবং গত ক্লাস থেকে 2টি প্রশ্ন কমন পড়েছে, ঠিক আছে? যারা হচ্ছে কি নতুন যুক্ত হয়েছেন সবাই দেখবেন গত ক্লাসের ভিডিওটার সাথে যে গত যে 23শে মে পরীক্ষাগুলো গিয়েছে ওইখানে 2টি প্রশ্ন আমাদের হুবহু কমন ছিল মাত্র 20টি এমসিকিউ থেকে। আমরা শুধু এমসিকিউ সলভ করি না, আমরা গবেষণালব্ধ এমসিকিউ সলভ করি, এবং এইটিগুলো ধারা হাজার হাজার প্রশ্ন কিভাবে সমাধান করা যায় সেই পদ্ধতিটাও কিন্তু আমরা শিখি। এখন বলা হয়েছে এখানে ত্রিভুজ কোন সমাস, দেখেন ত্রিভুজ কোন সমাস একটু লক্ষ্য করেন প্রিয় ভাই বোনেরা। ত্রি মানে কি, দেখেন একটা সংখ্যা 3, ত্রি মানে কি 3, আর ভুজ মানে তো আমরা জানি কি বাহু, তাই না? ভুজ মানে কি বাহু, এটা বোঝাচ্ছে।
ত্রিভুজ বলতে দেখেন, ত্রিভুজ বলতে এই যে ত্রিভুজ দেখেন, তিনটা রেখা দ্বারা আবদ্ধ একটা চিত্রকে বোঝায় ত্রিভুজ। তাহলে এখন বলেন তো যে ত্রিভুজ বলতে কোনটা মেইন? ভুজটা মেইন, পরপদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে, রাইট? তার মানে পুরোপদটা কি? সংখ্যা। তাহলে আমরা বললাম পুরোপদ যদি কখনো সংখ্যা থাকে, পরপদ দেখেন পরপদ কি থাকবে? পরপদ হচ্ছে বিশেষ্যতা থাকবে, এবং পরপদের অর্থের কি থাকবে? প্রাধান্য থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস বলবো। কি বলবো? দ্বিগু সমাস। তাহলে ত্রিভুজ দ্বিগু সমাস। এখন একটু কথা আছে, আপনারা এখানে অনেকে বলতে পারেন ভাই এটা তো সংখ্যাবাচক বহুব্রী হয়, হ্যাঁ, কিন্তু সংখ্যাবাচক বহুব্রী কিন্তু কেন অপশনে এক্স্যাক্টলি নেই, এখানে শুধু বহুব্রী ছিল, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে উত্তর হিসেবে নিয়ে নিই। এই জন্য কাকে নিয়েছি আমরা? যে দ্বিগু সমাসকে নিয়েছি। ওকে ওকে, তাহলে ত্রিভুজটা কোন সমাস হতে পারে? এটা সংখ্যাবাচক বহুব্রী হতে পারে, কিন্তু যেহেতু নেই সেই জন্য আমরা এটাকে নিলাম না। কাকে নিলাম? দ্বিগুকে নিলাম। আশা করি ক্লিয়ার, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। 3 নাম্বার ক্লিয়ার? 3 নাম্বারের সবাই একটু কমেন্ট করেন, দ্রুত একটু কমেন্ট করবেন, এবং যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করবেন, এবং হচ্ছে কি যে একটা লাভ রিয়েক্ট ব্যবহার করবেন, ঠিক আছে? লাভ রিয়েক্ট ব্যবহার করলে রিচটা আমাদের বেড়ে যায়, অটো বেড়ে যায়। তো আপনারা লাভ রিয়েক্ট ব্যবহার করবেন এবং হচ্ছে ক্লাসটা এনজয় করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে যে কোনো সমস্যা আপনি বুঝতে পারবেন যে এটা এই ধরনের সমস্যা ছিল, এটা এই কারণে হয়ে গিয়েছে এটা, ঠিক আছে? যে সমস্যাটার সমাধান আমি এখন করে দিয়েছি, এটা আপনি পড়তে গেলে আপনার হচ্ছে কি প্যাচ লাগবে, কিন্তু আমি আপনাকে এখন বলে দিলাম যেটা কেন এটা হয়েছে। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যে নেক্সট প্রশ্নটা আমরা যদি দেখি, একটু লক্ষ্য করে দেখেন যে 4 নাম্বার প্রশ্নটা। ওকে, আমরা একটু আগেই লিখেছি, দেখেন একটু আগে বলেছি সমাহার। সমাহার ব্যাস বাক্যে থাকে কোন সমাসে? দেখেন কোন সমাসে, অর্থাৎ সমাহার ব্যাস বাক্যে থাকে কোন সমাসে? সমাহার আমরা বলেছি কোন সমাসে? কোন সমাসে বলেন তো? দ্বিগু সমাসে। তাহলে এটা প্রাদি হবে না, দ্বন্দ্ব হবে না, নিত্য হবে না, একদম সহজ একটা উত্তর। কিন্তু এই প্রশ্নটা এসেছে, আপনার কি বিশ্বাস হয় এই যে সহজ প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে? সমাহার ব্যাস বাক্যে কোথা কোন কোন সমাসের ব্যবহার হয়? এই প্রশ্নটা অনেকবার চাকরির পরীক্ষা এসেছে, এবং এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষা আছে। তো আপনি যদি সহজ প্রশ্নগুলোকে আপনি পরীক্ষা হলে গিয়ে হচ্ছে কি ভুল করে আসেন, তার মানে হচ্ছে দেখবেন আপনি পিছিয়ে যাবেন। তো সেই জন্য হচ্ছে সহজ প্রশ্নগুলোকে আপনার যেন ভুল না হয় সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে আসেন এই যে সপ্তাহ, এই সপ্তাহটা তো অনেকবার পরীক্ষা এসেছে। দেখেন সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত? ওকে, তাহলে সপ্তাহ শব্দটাকে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে কি হয় বলেন তো? সপ্ত যোগ কি থাকে বলেন তো? অহ, রাইট? সপ্ত মানে কি? 7, একটা সংখ্যা। দেখেন সপ্ত মানে কি? একটা সংখ্যা। আর অহটা মানে কি? দেখেন একটা কি বিশেষ্য। অহটা মানে কি বলেন তো? দিন, এটা একটা বিশেষ্য। এবং সপ্তাহ বলতে কোনটাকে বোঝায়? এই সংখ্যা 7কে বোঝায় নাকি দিনটা মেন বলেন তো? 7 দিনে কি সমাহার বা সমষ্টিকে কি বলা হয়? সপ্তাহ বলা হয়। তার মানে আপনি দেখেন একটু লক্ষ্য করে যে সপ্তাহ বলতে মেইন কোনটা? অহটা মেইন, রাইট? এবং হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন যে সপ্ত মানে হচ্ছে কি বলেন তো? সপ্ত মানে হচ্ছে 7, পুরোপদ সংখ্যা, পরপদ বিশেষ্য, পরপদের অর্থের প্রাধান্য। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন তো? সেটাকে কি বলবো? দ্বিগু সমাস বলবো। তা দ্বিগু সমাস কোনটা? দ্বিগু সমাস কোনটা বলেন? যে পুরোপদ সংখ্যাবাচক হবে। প্রথম হচ্ছে কথা হচ্ছে পুরোপদ সংখ্যা হতেই হবে, রাইট? দ্বিতীয় কথা হচ্ছে পরপদ বিশেষ্য হতে হবে। তৃতীয় কথা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকতে হবে। এটা হচ্ছে মেইন, মাথায় রাখবেন। এই 3টা কথাই খুবই জরুরি। এই 3টা কথা খুবই জরুরি। এই 3টা কথার থেকে একটা কথা যদি এখানে হচ্ছে কি স্কিপ হয়, তার মানে এটা কিন্তু দ্বিগু সমাস হবে না। পূর্বপদ কি বলেন তো? সংখ্যা। পরপদ কি? বিশেষ্য। পরপদের অর্থের কি? প্রাধান্য। এই 3টা কথা জাস্ট তাবিজের মতো, তাবিজের মতো গলায় ঝুলাইয়া দেন, অর্থাৎ মুখের ভিতরে নিয়ে মাথার মধ্যে গেঁথে ফেলেন, ঠিক আছে? এই 3টা কথা, তার মানে হচ্ছে কি আপনার দ্বিগু সমাস শেষ, ঠিক আছে? তো আপনারা হচ্ছে অনেকে যুক্ত আছেন, তো হচ্ছে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন যে এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছেন কিনা, এবং পাশাপাশি আপনি বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন এবং কার কলেজ কোনটা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, এরপরের প্রশ্ন দেখেন, এই পরের প্রশ্নে আমরা যাব। দেখেন পরের প্রশ্ন আমাদের কি বলেছে দেখি আমরা একটু লক্ষ্য করি। পরের প্রশ্ন আমাদের কি বলেছে যে 6 নাম্বার, দেখেন। ওকে, এটা আপনারা উত্তর আমার থেকে ভালো বলবেন। দেখেন শত অক্ষের সমাহার, সমাহার কথাটা আছে, সমাহার কথাটা আছে, তো ব্যাস বাক্যে দেখেন এটা দেওয়া আছে ব্যাস বাক্য। তাহলে এখানে বলা আছে এটি কোন সমাসের ব্যাস বাক্য? দেখেন শত অক্ষের সমাহার, শতাক্ষ, তাই না? এটি কোন সমাসের ব্যাস বাক্য? এটি কোন সমাসের ব্যাস বাক্য? সমাহার যেখানে থাকবে, সমষ্টি যেখানে থাকবে, সেখানে দ্বিগু ছাড়া অন্য কোনো কথা হবে না, কথা হবে না, কথা বন্ধ। কার সাথে কথা হবে?
শুধু দ্বিগুর সাথে কথা হবে। কি দেখে? সমাহার বা সমষ্টি দেখে। অর্থাৎ ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তার মানে আমরা বললাম যে যে ব্যাস বাক্যে কখনো কখনো সমষ্টি বা সমাহার দেখা যাবে সেটা দ্বিগু হবে, অন্য কোনো সমাস হবে না। ঠিক আছে, অন্য কোনো সমাসের সাথে কথা হবে না। এখানে কার সাথে কথা হবে? দ্বিগুর সাথে কথা হবে। অর্থাৎ দ্বিগুর সাথে কি হবে? প্রেম হবে। আচ্ছা, এখানে একজন একটা প্রশ্ন করেছেন যে সমাহার সমা শব্দ দ্বারা কি সংখ্যা, সমাহারের সমা শব্দ দ্বারা কি সংখ্যা বোঝায়, একটু বললে ভালো হতো। আচ্ছা, সমাহারের তো হচ্ছে কি সমার দ্বারা হচ্ছে কি সংখ্যা না, ওটা তো হচ্ছে কি সমার ব্যাস বাক্যে ব্যবহার করেন। কোথায় ব্যবহার করেন? ব্যাস বাক্যে। সমা মানে হচ্ছে সমান, সম মানে কি সমান, অর্থাৎ মিলন। এখানে একটা মিলন থাকে, কিভাবে থাকে? আমরা যদি বলি 7 দিনের মিলন হলে সপ্তাহ বলি, তাই না? 7 দিন পরে কিন্তু এটা মিলন হয়। ঠিক আছে, যেমন আমরা যদি চৌরাস্তা বলি, 4 রাস্তা, দেখেন হচ্ছে কি হয় বলেন তো? এই 4 রাস্তার কি হয়? মিলন হয়। এই যে দেখেন 4টা রাস্তার কি হচ্ছে এখানে? মিলন হচ্ছে। মিলন হলে কি হইতেছে বলেন তো? এটা হচ্ছে কি হচ্ছে? দ্বিগু হচ্ছে। অর্থাৎ সমাহার বা সমষ্টি মানে হচ্ছে কি সমান হয়, অর্থাৎ এক হয়। ওকে, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন, আপনি যে প্রশ্ন করেছিলেন। ঠিক আছে, ওকে। একজন বলেছেন স্যার সমাসের কয়েকটা ক্লাস দিয়েন। হ্যাঁ, সমাসের ক্লাস তো নিচ্ছি। ঠিক আছে, সমাসের ক্লাস তো নিচ্ছি, এবং হচ্ছে প্রতিটা সমাসের হচ্ছে কি স্টেপ বাই স্টেপ ক্লাস পাবেন। ঠিক আছে, এবং আমরা গত ক্লাসে বলেছি দ্বন্দ্ব, আজকে পড়ছি দ্বিগু, এবং দ্বিগু থেকে যত সমস্যার সমাধান আজকেই করে দিচ্ছি, দ্বন্দ্ব থেকে গত ক্লাসে করে দিয়েছি। আশা করি দ্বন্দ্ব সমাস যারা ক্লাসটা করেছেন সবাই কিন্তু দ্বন্দ্ব সমাস পারবেন। আজকে যারা দ্বিগু সমাস করতেছেন, দ্বিগু সমাস আপনার জীবনও ভুল হবে না। আর একদিন যখন অন্য সমাস করাবো ওই সমাস আপনার ভুল হবে না। সমাসের সমস্যা, যত সমস্যা আপনার ভিতরে ছিল, একটা সমস্যা থাকবে না। ধারাবাহিকভাবে জব কমিটমেন্টের সাথে লেগে থাকেন। ওকে, একজন বলেছেন ত্রিভুজ দ্বিগু সমাস বা চতুর্ভুজ কোন সমাস, এটাও দ্বিগু সমাস, কিন্তু এটা আমি বলেছি এখানে একটু কথা আছে, ওটা বহুব্রী হতে পারে। কোন বহুব্রী? সংখ্যাবাচক বহুব্রী যদি অপশনে থাকে। বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন যারা যুক্ত আছেন সবাইকে হচ্ছে বলবো যে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে বুঝাচ্ছি, এবং বুঝবেন। না বুঝলে প্রশ্ন অবশ্যই করবেন। আপনাদেরকে আমি কিন্তু ওই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাদের কাছ থেকে আমি নেই, এবং কমেন্ট গুলো আমি দেখি যে হচ্ছে আপনারা এটা করেছেন কি না। তো আপনারা যদি হচ্ছে কমেন্ট করেন সবাই হচ্ছে যে আমি দেখতে পারবো যে আপনাদের কি সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে শতাব্দী। শতাব্দী কোন সমাস? একটু লক্ষ্য করে দেখেন, শতাব্দী কোন সমাস? শতাব্দী কোন সমাস? ওকে, এখানে দেখেন একটা প্রশ্ন আমি আগেই বলেছি, পূর্বপদ কি হবে? সংখ্যা। দেখেন শত মানে কি? শতকে বোঝাচ্ছে, 100কে, তাই না? অব্দ মানে কি? তাই তো, বছরকে বোঝাচ্ছে। তার মানে এইখানে শতাব্দী শব্দটা দেখেন মেন কোনটা? অব্দটাকে মেন বোঝাচ্ছে, রাইট? তাহলে শতাব্দী কোন সমাস? শতাব্দী অবশ্যই দ্বিগু সমাস। ওকে, তাহলে দ্বিগু সমাসের প্রথম পদ কি হবে? সংখ্যাবাচক। প্রথম পদ কি হবে বলেন তো? সংখ্যাবাচক হবে। প্রথম পদ কি হবে? সংখ্যাবাচক, রাইট? ওকে, এরপরের প্রশ্ন আসেন। এখানে একজন কমেন্ট করেছেন হচ্ছে, দেখেন যে হচ্ছে কি এসব কমেন্ট করলে কি লাভ, এখানে শুধু তো একটাই সমাসই পড়াচ্ছে। হ্যাঁ, একটা সমাস পড়াচ্ছি, এখন একটা সমাসের ব্যাখ্যাগুলো আপনাকে এক্সপ্লেন করছি। এখন আমি যদি হচ্ছে কি আপনাকে 6টা সমাস একদিনে নিয়ে আসি, আমি 6টার ব্যাখ্যা এক্সপ্লেন করি, আপনাকে একটা করে ক্লিয়ার করা যাবে না। আজকে একটা পড়ছি মানে কি একটাই সম্পূর্ণভাবে আমরা ক্লিয়ার করছি। এই জাতীয়, এই সময় জাতীয় যতগুলো প্রশ্ন আসুক, 1000টা প্রশ্ন আসুক, আমরা লক্ষাধিক প্রশ্ন আসুক, তারপর আমরা এই দ্বিগু সমাসকে উত্তর করতে পারবো। বুঝতে পারছেন? তার প্রতিটা ক্লাসে এইভাবে যাচ্ছেন। আপনি যদি বলেন না ওইভাবে পড়তে হবে, আপনার কথাই তো আর পড়াইলে হবে না। আপনার কথা পড়লে তো আপনি হচ্ছে কি যে একুল হারাবেন ওকুল হারাবেন। কিভাবে জানেন? আপনি দেখবেন হচ্ছে কি যে একটা কথা বলি, আবার মাইন্ডে নিয়েন না। ছাগল চিনেন না? গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, কিন্তু ছাগল আছে। ঠিক আছে, ছাগলে কি করে? ছাগলে দেখবেন হচ্ছে কি ছাগলে কি না খায়, একটা কথাও আছে, ছাগলে কি না খায়। ওকে, ছাগল সবকিছুই খায়, তারপর দিন শেষে দেখবেন তার পেট ভরে না, কিন্তু পেট ভরে না। ছাগল দেখবেন হচ্ছে কি এখানে ঘাস আছে মানে কি এখানে একটু ঘাস খাচ্ছে, আবার আরেকজনের খেতে গিয়ে আরেকটা কি খাচ্ছে? মূলা খাচ্ছে। আরেকজনের খেতে গিয়ে একটু আলু খাচ্ছে। আরেকজনের খেতে গিয়ে কি খাচ্ছে? ধান খাচ্ছে। এই খাইতে খাইতে কিন্তু সারাদিন ঘুরে আসে, কিন্তু তার পেট কিন্তু ভরে না। ঠিক আছে, কিন্তু যদি একটা জিনিসই খাইতো, তার মানে একটা জিনিস শেষ করে আরেকটা যাইতো, তার মানে তার সুন্দরভাবে কি হতো? পেট ভরতো। তো এই ধরনের অবস্থা, বুঝতে পারছেন? তো আশা করি যে বুঝতে পেরেছেন যে কি বললাম। ওকে, এখন আসেন পরবর্তী প্রশ্নে, আমরা কেন একটা একটা করে টপিক ভিত্তিক পড়াই। কারণ টপিক ভিত্তিক যখন আগে এলোমেলো পড়িয়েছি, আপনারাই বলেছেন যে হচ্ছে কি এলোমেলো পড়লে হয় না, টপিক ভিত্তিক এবং গবেষণা লব্ধ কোশ্চেন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি।
পঞ্চবটি। এখন একটু লক্ষ্য করেন এই পঞ্চবটি কোন সমাস? পঞ্চ মানে আপনারা জানেন, পঞ্চ মানে কি বোঝায়? 5 সংখ্যা। এবং পরবর্তী দেখেন কি, পরবর্তী কি বলেন? পরবর্তী কি? বটি। বটি মানে কি বলেন তো? বিশেষ্য। বটিটা কি বলেন তো? বিশেষ্য, রাইট? তার মানে এখানে একটু লক্ষ্য করে দেখেন পঞ্চবটি বলতে কি বলেন তো? বিশেষ্য পদ আছে, পূর্বপদ সংখ্যা আছে, প্রাধান্য কোনটা? বট। বট। পঞ্চবটি মানে বট ঘাসকে বোঝাচ্ছে, রাইট? তাহলে এই জন্য হচ্ছে কি এটা পরপদে অর্থে প্রাধান্য, তার মানে এটা হচ্ছে কি আমাদের দ্বিগু সমাস। এটা ব্যাস বাক্য করলে কিন্তু পঞ্চবটির সমাহার হবে না, পঞ্চবটের সমাহার হবে। ঠিক আছে? এটা ব্যাস বাক্য পরীক্ষা আছে, পঞ্চবটির ব্যাস বাক্য কি? পঞ্চবটের সমাহার নাকি পঞ্চবটির সমাহার? অবশ্যই পঞ্চবটের সমাহার, রাইট? তাহলে এটা কোন সমাস? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। ওকে, ক্লিয়ার আপনাদের কনসেপ্ট? ক্লিয়ার? 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 ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমরা যে পরের প্রশ্নটা যাব। দেখেন যে দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? এখানে দেখেন দ্বিগু সমাসের কোন পদের প্রাধান্য থাকে? এই যে প্রশ্ন একটু আগে বলেছি, দ্বিগু সমাসের তিনটা কথা বলেছে, তিনটা কথায় জাস্ট দ্বিগু সমাস খতম। বলেছে কিনা বলেন? কি? যে পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য, পরপদের প্রাধান্য। তিনটা কথায় কি বললাম? দ্বিগু সমাস খতম। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আসেন এইখানে এইটা কি হবে? পূর্বপদ প্রধান হবে, পূর্বপদ প্রধান হবে, উভয়পদ হবে, অন্যপদ হবে নাকি পরপদ? অবশ্যই পরপদ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইখানে লক্ষ্য করি আমি মাঝে মাঝে অনেকে হচ্ছে কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট, আমার শুনতে ভালো লাগে। আমার হচ্ছে কি কমেন্ট পড়তে ভালো লাগে, উত্তর দিতে ভালো লাগে, এই জন্য আমি মাঝে মাঝে বেশি কথা বলি। ঠিক আছে, কিন্তু পড়ানোর কাজ কিন্তু একটা কথা বলি, সব কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, এরপরটা আসেন দ্বিগু সমাসের নিষ্পন্ন শব্দটি কোন পদ হয়? দ্বিগু সমাসের নিষ্পন্ন পদটি দেখেন, একটু বলেছিলাম, একটু আগে বলেছি তিনটা কথা, এই তিনটা কথার মধ্যেই দ্বিগু সমাস শেষ। এই প্রশ্নটাও কিন্তু এই কথার মধ্যেই পড়ে। নিষ্পন্ন পদটি মানে কি? যেটা হচ্ছে কি নিষ্পন্ন হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? পরপদটা সেটা কি হয়? দেখেন কি হয়, কি হয়? বিশেষ্য হয়। একটু বলেছি না, পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য, পরপদের প্রাধান্য। ঠিক আছে, দেখেন প্রশ্নটা কিন্তু করেছিল এইভাবে, দ্বিগু সমাসে নিষ্পন্ন শব্দটি কোন পদ হয়? অনেকে দেখে বুঝবে যে নিষ্পন্ন মানে কি। নিষ্পন্ন মানে হচ্ছে আপনারা জানেন সমাস নিষ্পন্ন পদ মানে সমস্ত পদ যেটাই হয়। ঠিক আছে, অর্থাৎ ব্যাস বাক্যকে আপনি যখন এক করে দেন, ব্যাস বাক্য কি করে দেন? এক করে দেন, তখন যেটা হয় সেটা বোঝাচ্ছে। ওকে, তেপান্তর। এখানে দেখেন তেপান্তর কোন সমাস? তে মানে কি? তে মানে কি তিন সংখ্যা কিনা একটু দেখেন। ঠিক আছে, তেপান্তর মানে কি তিন প্রান্তের সমাহার, তার মানে এটা কি দ্বিগু সমাস। ওকে, কোন সমাস? দ্বিগু সমাস, রাইট? ঠিক আছে, এইখানে এইখানে অনেকে হচ্ছে কি একটু ভুল করে, দেখেন যে সাত সমুদ্র পরীক্ষা যখন প্রশ্ন আসে, হ্যাঁ দেখেন সাত সমুদ্র যখন পরীক্ষা আসে, অনেকে এটা দেখে ভাবে হচ্ছে কি 7 সমুদ্র 13 নদী, এটা কি বোঝাচ্ছে? ওইটা দেখে কিন্তু অনেকে উত্তর করতে পারে না। ঠিক আছে, তো সাত মানে কি সংখ্যা, দেখেন সংখ্যা বোঝাই যাচ্ছে, সমুদ্র মানে সমুদ্র, তো 7 সমুদ্র কি বলেন তো? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। তো আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আপনারা পেয়ে গিয়েছেন এবং এটাও ক্লিয়ার। ঠিক আছে, তো 7 সমুদ্র কোন সমাস? দ্বিগু সমাস। ঠিক আছে, 7 সমুদ্র কোন সমাস? দ্বিগু সমাস। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমরা এটা বুঝতে পারি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখেন পরবর্তী প্রশ্নে যাব। ওকে, এইখানে আসেন, দেখেন এই যে সেতার, এই যে সেতার পরীক্ষা প্রশ্নটা অনেকবার এসেছে। সেতার তো ভালো করে দেখেন, সেতার, সেতারের সাথে হচ্ছে কি আপনারা যেটা জামালা বাজান সেটা হচ্ছে কি বেতার। ঠিক আছে, সেতারের সাথে যেটা জামালা বাজান সেটা হচ্ছে বেতার। ঠিক আছে, দুইটাই লিখে দিলাম। ওকে, এখানে এখানে আসেন যে সেতারের সাথে বেতারে এক করবে না। সে মানে কি তিন, সে মানে কি বলেন তো? তিন, আর তিন তারের সমষ্টি, রাইট? এটাকে বলা হয় সেতার। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখেন পূর্বপদ সংখ্যা, পরপদের অর্থের প্রাধান্য। তাহলে এটা কোন সমাস? দ্বিগু সমাস। ঠিক আছে, তো বেতারকে এখানে ঝামেলা বাজাবেন না। ওকে, এরপর দেখেন চৌরাস্তা। চৌরাস্তা কোন সমাসের উদাহরণ? আমি একটু আগে বলেছিলাম যে চৌরাস্তা উদাহরণটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছি। তো আপনারা যদি দেখেন চৌ মানে কি বলেন তো? চার। ঠিক আছে, চৌ মানে হচ্ছে চার, আর রাস্তার অর্থের প্রাধান্য পেয়েছে। চৌরাস্তা বলতে কোনটা বোঝায়? রাস্তাকে বোঝায়, রাইট? তাহলে এটি কি হবে? দ্বিগু হবে। কিন্তু চৌচালানা, দেখেন প্রিয় ভাই বোনেরা, এই যে চৌচালানা, দেখেন সেতার বেতার চৌচালা এগুলো বহুব্রীহি সমাস।
এগুলো বহুব্রী সমাস। ওকে, এখানে ঝামেলা বাজায়েন না। চৌ মানে চৌ চার, কিন্তু চালা মানে চাল ছিল। তারপর এটাকে অনেকে বলবেন যে এটা হচ্ছে কি, যে দ্বিগু সমাস হয়ে যেতে পারে, এই জন্য আমি এটা লিখে দিলাম। চৌরাস্তার সাথে চৌচালা লিখে দিলাম। চৌচালা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী, কারণ এখানে চালা অর্থের প্রাধান্য থাকে না। চৌচালা বলতে কারে বোঝায়? একটা ঘরকে বোঝায়। ওকে, তাহলে দেখেন প্রিয় ভাই বোনেরা, চৌরাস্তা মেইন কোনটা? রাস্তাটা মেইন। পরবর্তী অর্থের প্রাধান্য থাকে, দেড়শো, এটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু চৌথালাতে পরবর্তী অর্থের প্রাধান্য থাকে না বিদায় সেটা হচ্ছে কি বলেন তো, দ্বিগু সমাস হতে পারে নাই। ওকে, এখন একজন বলেছেন যে দ্বিগু কর্মধারয় কি? দ্বিগু সমাসের নামই বর্তমান ব্যাকরণ ব্যাকরণ বই দেওয়া আছে দ্বিগু কর্মধারয়। বুঝতে পেরেছেন? একই কথা। একদম স্যার, সাত সমুদ্র একটা বইতে দেখলাম দ্বন্দ্ব আসলে, ঠিক আছে, কোনটা সঠিক না, এই জন্যই বললাম সাত সমুদ্র মানে হচ্ছে কি, যে এটা দ্বন্দ্ব দেওয়া যাবে না, কারণ পূর্ব সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সাতটা আবার দেখেন বিশেষণ, দ্বন্দ্ব হলে দুইটা পদে কি হইতো? সমান হতো। গত ক্লাসটা দেখবেন, আমি বুঝিয়েছি দুইটা পদ কি হতো? সন্দেহ কি হতো? যে সমান হতো। অর্থাৎ আমি বলেছিলাম যে পূর্বপদ বিশেষ হলে পরপদ বিশেষ্য হবে। ঠিক আছে, পূর্বপদ বিশেষণ হলে পরপদ বিশেষ্য হবে। কিন্তু সাত তো এখানে বিশেষণ, পরবর্তী বিশেষ্য, তাহলে এটা তো আর হচ্ছে কি আপনি বলতে পারবেন না এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? যে প্রশ্নটা করেছিলেন বুঝতে পেরেছেন? ওকে, দেখেন আজকে কিন্তু আমি অনেক কমেন্ট নিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি 1 মিনিট একটু ইন্টারাপ্ট করব। আমাদের কিন্তু সপ্তাহে 7 দিনই হচ্ছে গবেষণামূলক ক্লাস হয়। যেমন গত 2 দিন গবেষণামূলক ক্লাস নেওয়া হয়েছে, ইংরেজি আমি নিয়েছি, আজকে বাংলা হচ্ছে সুশান্ত স্যার নিচ্ছেন, কালকে কিন্তু আরেকটা বিষয়ের গবেষণা ক্লাস হবে। সো আগামীকাল রাত 10টায় আপনারা হচ্ছে আমাদের জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে চলে আসবেন। এখানে ইনশাল্লাহ আগামীকালও গবেষণা ক্লাস হবে। আরেকটা তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি, স্যার আপনি একটু এপাশে আসবেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, আগামী 31 মে থেকে আমাদের কিন্তু 3টা পেইড ব্যাচ শুরু হবে। এই যে গবেষণা আপনাদেরকে দেখাচ্ছি, এরকম গবেষণা লব্ধ ক্লাস হবে হচ্ছে আমাদের 3টা পেইড ব্যাচে। ফাউন্ডেশন ব্যাচ 3টা। একটা হচ্ছে আপনার 47-48 বিশেষ প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচ, আরেকটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন খাদ্য অধিদপ্তর 11তম থেকে 20তম গ্রেড ফাউন্ডেশন ব্যাচ, আরেকটা হচ্ছে ইংরেজি ফাউন্ডেশন ব্যাচ। এই 47-48 ব্যাচের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, কিন্তু আমরা অফার দিয়ে দিলাম, অফারে আপনারা 2000 টাকায় ভর্তি হতে পারবেন। প্রাইমারি শিক্ষক নিবন্ধন যে কম্বাইন্ড ব্যাচ, এটারও কোর্স ফি 4000, কিন্তু অফারে ভর্তি হতে পারবেন 2000 টাকায়। আর ইংরেজির যে ব্যাচটা, এটাতে কোর্স ফি হচ্ছে আপনার 2000 টাকা, কিন্তু অফারে ভর্তি হতে পারবেন 1250 টাকায়। ওকে, যদি 1 নাম্বার অথবা 2 নাম্বার কোর্সে ভর্তি হন তাহলে 3 নাম্বারটা ফ্রিতে পাবেন, আর 2 নাম্বার কোর্সে ভর্তি হলে 1 নাম্বারটা ফ্রিতে পাবেন। তার মানে 2000 টাকা দিলে আপনারা 3টা কোর্সই করে ফেলতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, যারা হচ্ছে 31 মে থেকে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচগুলোতে জয়েন করবেন, তারা আমার এই নাম্বারটা লিখে রাখেন, 01791660747। আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর ক্লাসটা এনজয় করুন, আশা করি দ্বিগু সমাজ আজকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, গত ক্লাসে হচ্ছে দ্বন্দ্ব সমাসের একদম A to Z সবকিছু শেষ করা হয়েছিল। ঠিক আছে, এনজয় করুন। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা যেটা পড়তেছিলাম চৌরাস্তা, রাইট? তো চৌরাস্তাটা কোন সমাস একটু লক্ষ্য করে দেখি, যে চৌরাস্তা মানে চৌ মানে কি? চার। দেখেন ওগুলো কিন্তু অর্থ আছে। ঠিক আছে, চৌ মানে বোঝায় কি বলেন তো? চৌ মানে চারকে বোঝায়। সে মানে কি বোঝায়? সে অর্থই হচ্ছে 3। একজন কমেন্ট করেছে সে 3 কিভাবে হয়? ঠিক আছে, সে অর্থ কি বোঝাচ্ছে? 3কে বোঝাচ্ছে। সে তারের মধ্যে বুঝতে হবে, সে তার শব্দটার মধ্যে সেটা 3 অর্থ প্রকাশ করে। ওকে, তাহলে এইখানে যে এটা কেন হলো সেটা যদি বলেন আমাকে, সেটা তো হচ্ছে কি যে কেন হলো, কারণ একটা শব্দ যখন তৈরি করা হয়েছে এই অর্থে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই অর্থ ব্যবহৃত। সাতার বাদ্যযন্ত্র দেখবেন আপনি কয়টা থাকে? তার থাকে কয়টি? ঠিক আছে, 3টি থাকে। বুঝতে পারছেন? ওকে, এখানে দেখেন চৌরাস্তা শব্দ আমরা যদি বলি, চৌ মানে চার, রাস্তা মানে কি? নাউন, রাইট? এবং কোনটার অর্থের প্রাধান্য পাচ্ছে? পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, রাইট? ঠিক আছে, তাহলে পূর্বপদের সংখ্যা, পরপদের অর্থের প্রাধান্য এবং পরপদ বিশেষ, তাহলে এটা হচ্ছে দ্বিগু। ঠিক আছে, চৌমোহনী কোন সমাস? এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই একই কথা, চৌ মানে চার, আর মোহনী তো আপনারা বুঝেন, মোহনা অর্থাৎ নদীর মোহনা, ত্রিমোহনী শব্দটা আপনারা পড়েছেন। ঠিক আছে,
ত্রিমোহনী শব্দটা আপনারা পড়েছেন। ওকে, ত্রিমোহনী শব্দটা পড়েছেন, কিন্তু পরীক্ষা আসলে চৌমোহনী। ঠিক আছে, অর্থাৎ মোহনী মানে মোহনা, এটা ব্যাস বাক্য করলে তো মোহনার সমাহার এভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে চৌমোহনী মানে হচ্ছে কি, যে দ্বিগু সমাস, এবং এটা ব্যাস বাক্য হচ্ছে চার মোহনার সমাহার বা কি চৌমোহনার সমাহার লিখলেও হবে। তো চারকে বোঝায়। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, যদি বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। ঠিক আছে, এখানে যে কমেন্টটা করেছিলেন কৃষ্ণ বর্মন, আশা করি আপনি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন, আমি আশা করি বুঝতে পেরেছেন। আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হতো বা তো হচ্ছে কি সাতারটা তো হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি হতে পারে, এই প্রশ্নটা আপনি করতে পারছেন। ঠিক আছে, কেন হলো না সেটা আমি বলে দিলাম। ঠিক আছে, এবং এটা কেন দ্বিগু হলো বুঝতে পেরেছেন, এটা কেন দ্বিগু দিতে হয়েছে, বা হচ্ছে কি কেন সংখ্যাবাচক বহুব্রীহি কখন হবে, সেইটা জানতে হলে কিন্তু আমাদের পরবর্তী ক্লাস দেখতে হবে। এবং আমরা যখন ওই সমাসে যাব তখন কিন্তু আমি এটাকে দেখাবো। এবং এইখানে দ্বিগু সমাসের সাথে মাথায় রাখবেন, এই দ্বিগুর সাথে ঝামেলা হয়। ঠিক আছে, ঝামেলা হয়, দ্বিগুর সাথে ঝামেলা করে একটা সমাস, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, সংখ্যাবাচক বহুব্রীহি, এই দ্বিগুর সাথে ঝামেলা করে একটি সমাস, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এটা কেন হয়নি? ঠিক আছে, ওই প্রশ্নটা আপনি করতে পারতেন কিন্তু করেননি। তো এটা আমি যখন পড়াবো তখন আমি বলবো যে এটা কেন হয়নি। এবং যদি সবচেয়ে বেশি জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে সিক্রেটার ব্যাচ আছে ওখানে আমরা কিন্তু সবকিছু এ টু জেড হচ্ছে বিস্তারিত হবে, এবং হচ্ছে কেন হয়েছে সেগুলো হচ্ছে কি নিট এন্ড ক্লিন ব্যাখ্যা আমরা কিন্তু ওখানে পড়াই। ওকে, তো আমরা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই, দেখি আছে কিনা। ও সরি, শিট। ঠিক আছে, আজকে মাত্র আপনাদের জন্য 15টাই প্রশ্ন, খেলা কিন্তু এখানেই খতম হয়ে গেছে। তো 15টা প্রশ্নের মধ্যে আপনার দ্বিগু সমাস বুঝতে পেরেছেন, এবং আমি বলেছি দ্বিগু সমাস কার সাথে ঝামেলা বাঁধায়। দ্বিগু সমাস ঝামেলা বাঁধায় হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সাথে। ঠিক আছে, এবং কেন বাঁধায় সেটা জানতে হলে চোখ রাখতে হবে জব কমিটমেন্টের পেজে। এবং হচ্ছে কি যদি বেশি জানতে আগ্রহী হয় তাহলে অবশ্যই মেসেজ দিবেন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো পাশাপাশি আমাদেরকে যে কোর্স গুলো চলমান আছে ওখানে আছেন, আমরা খেলবো, একসাথে খেলবো। ঠিক আছে, একসাথে খেলবো, দেখবো গোল দিতে পারি কিনা। ঠিক আছে, আমরা আশা করি পারবো। ওকে, আমরা আশা করি পারবো। যাই হোক, আজকে দ্বিগু সমাস যেটা এনজয় করেছেন, দ্বিগু সমাস খতম করে দিলাম, দ্বন্দ্ব সমাস খতম করে দিলাম। এই সমাসের বংশ আমি বলেছি আপনাদেরকে ধ্বংস করব। সমাসের বংশ কি করব? ধ্বংস করবো। অর্থাৎ সমাস নিয়ে আর থাকবে না বয়, সমাসের বয়কে আমরা ক্ষয় করব। এই ক্ষয় করার জন্য আমরা আছি জব কমিটমেন্টের সাথে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন আর একটা হচ্ছে একটি চমৎকার সমাজ নিয়ে হাজির হবো, যে সমাজ থেকে আপনাদের বেশি ঝামেলা হয়। ঠিক আছে, ওই সমাজগুলো কিভাবে সহজে আমরা করতে পারি সলভ, সেগুলো দেখবো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে দেখা হবে পরবর্তী ক্লাসে।